আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই বাজার আমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। একদিকে ডিএসিএক্স এখনও 5,630 থেকে 5,685-র ভেতরে অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি একটা সম্ভাব্য একটা ট্রেডিং পজের কথা বলে আসছিলাম, এবং পিচফর্কের একটা ইম্পর্টেন্ট রিজেকশন লেভেল থেকে আমরা যদি দুটো ক্যান্ডেল দেখি, দেখেন শুটিং স্টার টাইপ দুটো ক্যান্ডেল। এই ক্যান্ডেলের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে কিন্তু লেভেলের উপরে গিয়েছিল, কিন্তু পরে এই লেভেলের নিচেই ক্লোজ করেছে। ডেইলি টাইম ফ্রেমে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম 5,639 এখনও অবস্থান ধরে রেখেছে, এটা একটা পজিটিভ সাইড। কিন্তু অন্যদিকে আমরা যদি মার্কেট বৃদ্ধির দিকে তাকাই, সেটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ভিন্ন গল্প বলছে। আজকে সেশনে আমরা দেখেছি 64টি অ্যাডভান্সার্সে ছিল, আর আমরা দেখেছি এর বিপরীতে ডিক্লাইনার্স ছিল 295টি এবং 27টি আনচেঞ্জড অবস্থায় কিন্তু ছিল আমরা দেখেছি। তো এখন কিন্তু প্রশ্ন চলেই আসে যে সূচক কি তাহলে কয়েকটি বড় শেয়ারের ভরসায় টিকে আছে, নাকি বাজারের অভ্যন্তরীণ শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে ডিএসিএক্সের টেকনিক্যাল স্ট্রাকচার, মার্কেট ব্রেথ অ্যানালাইসিস, সেক্টর রোটেশন, স্মার্ট মানি ফ্লো এবং ভলিউম লিডার বোর্ডে থাকা কিছু স্টকের টেকনিক্যাল স্ট্রাকচার কী রয়েছে, স্ট্রেংথ এবং উইকনেসগুলো দেখার চেষ্টা করব। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের মার্কেট অ্যানালাইসিস। তো আজকে ট্রেডিং সেশন শেষে আমরা দেখেছি ডিএসিএক্স 5,639 পয়েন্টে ক্লোজ করেছে, 21 পয়েন্টের মতো কারেকশন আমরা হতে দেখেছি। এবং আজকে যদি ট্রেড ভলিউমের দিকে তাকাই, আমি যেটা দেখতে পাচ্ছি 992 কোটি টাকার মতো কিন্তু আজকে লেনদেন হয়েছে। অ্যাডভান্সার্সে 64টি, ডিক্লাইনার্সে 295টি এবং 27টি আনচেঞ্জড অবস্থায় ছিল, যেটা আমরা এর মধ্যে আলোচনাও করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূচক খুব একটা কারেকশানে না গেলেও আমরা দেখেছি মার্কেট ব্রেথ অত্যন্ত দুর্বল, প্রায় 5 গুণ বেশি শেয়ারের পতনের মধ্যে দিয়ে আজকে কিন্তু আমরা দেখেছি ক্লোজ করেছে। এটা স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে বাজারের অধিকাংশ শেয়ারে প্রফিট টেকিং এবং সেলিং প্রেশার কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে ইতিবাচক দিক হলো টার্নওভার কিন্তু এখনও 1,000 কোটির কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ বাজার থেকে কিন্তু লিকুইডিটি পুরোপুরি বেরিয়ে যায়নি, আমরা এটা বলতে পারি। এখনও সিলেক্টিভ বাইং ইন্টারেস্ট কিন্তু রয়েছে বাজারে। তো এখন আসি সূচকের চার্টে, যেটা বলছিলাম 5,630 থেকে 5,685 লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিজেকশন লেভেল আমরা দেখতে পেয়েছি। তো এখানে একটা ফিয়ার ফেস করতে দেখতে পাচ্ছি দুটো ক্যান্ডেল। আমরা যদি দেখি শুটিং স্টার টাইপ দুটো ক্যান্ডেল, যেখানে দেখেছি যদিও লেভেল ইম্পর্ট্যান্ট লেভেলকে ভেঙে উপরে যাওয়ার চেষ্টা ছিল, বাট রিজেকশন ফেস করতে আমরা দেখেছি। আজকের দিনে ইম্পর্টেন্ট যে বিষয়টা 5,708 পর্যন্ত গিয়েছিল, প্রথম দিকে খুব স্ট্রং ওপেন করেছিল কিন্তু ক্লোজ করেছে 5,639। তবে পজিটিভ যে বিষয়টা 5,630 থেকে 5,685-এর ভেতরেই কিন্তু এখনও ধরে রাখার চেষ্টা চলছে। তো এখন যদি গুরুত্বপূর্ণ লেভেলগুলোর দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে 5,620 থেকে 5,630, মেজর সাপোর্ট 5,500 থেকে 5,550, আর রেজিস্ট্যান্স জোন হচ্ছে 5,630 থেকে 5,685। তবে 5,500-এর উপরে অবস্থান যদি ধরে রাখে তাহলে কিন্তু সামগ্রিক রিকভারি স্ট্রাকচার আমরা কার্যকর রয়েছে সেটা ধরে নিব। তো এখানে ডিসিএক্সের স্ট্রাকচার আরও ভালোভাবে বোঝার জন্য আমি অরিজিনাল এবং মডিফাইড শিপ দু ধরনের পিচফর্ক ব্যবহার করেছি। ইতিবাচক বিষয় হচ্ছে ভিউয়ার্স, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন সো আমি আমাদের ওইটা ছিল মডিফাইড, এটা অরিজিনাল ভার্সন। তো আমরা যদি দেখি, দেখেন দোনোটাতেই কিন্তু আমরা সেম একটা রিজেকশন ফেস করতে দেখতে পাচ্ছি। সো যেটা বলছিলাম যে আমাদের মাল্টিপল কনফার্মেশন আমি নেওয়ার চেষ্টা করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও রাইজিং স্ট্রাকচারের ভেতরে অবস্থান করছে, এটা একটা ইতিবাচক দিক। আমরা দুটো ভার্সনে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং আমরা যেটা বলছি যে ব্রড রিকভারি ট্রেন্ড এখনও কিন্তু অক্ষত রয়েছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে ইন্ডেক্স কিন্তু বর্তমানে চ্যানেলের আপার পোর্শন এবং রেজিস্ট্যান্স জোনের খুব কাছাকাছি অবস্থান করছে, তাই এখান থেকে কিছু কনসলিডেশন বা প্রফিট টেকিং দেখা গেলে সেটি অস্বাভাবিক কিছু হবে না। অন্যদিকে 5,685-এর উপরে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারলে নতুন আপসাইড প্রজেকশনের সুযোগ তৈরি হতে পারে, যেটা বলে আসছিলাম। আজকের হিটম্যাপ দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে বাইং ইন্টারেস্ট কিন্তু পুরো বাজার জুড়ে ছড়িয়ে পড়েনি, যেটা আমরা দেখেছি, বরং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, তারপর টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং স্টকের কিছু সিলেক্টেড স্টকে আমরা দেখেছি স্মার্ট মানি কনসেন্ট্রেশন। সেক্টর হেলথ চার্ট অনুযায়ী আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, তারপর ইন্স্যুরেন্স, টেক্সটাইল, তারপর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা যদি লিডারশিপের দিক থেকে 1, 2, 3, 4 যদি বলি, সেভাবে আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, তারপর ইন্স্যুরেন্স, তারপর টেক্সটাইল, তারপর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এরপরে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং সেক্টর তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিএসিএক্স এখনও কিন্তু DS30-কে আউট পারফর্ম করছে। বর্তমানে ডিএসিএক্সের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি 14.1%, যেখানে DS30-র পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি 12.9%। এটি নির্দেশ করছে যে লার্জ ক্যাপের বাইরে সিলেক্টিভ মিড ক্যাপ ও রিকভারি প্লে এখনও কিন্তু স্মার্ট মানি সক্রিয় রয়েছে।
বিশেষ করে আমরা যেটা দেখেছি আইপিডিসি, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, সিমট্যাক্স এবং বিডিথাই এখনও কিন্তু রিলেটিভ স্ট্রেংথ ধরে রেখেছে। অন্যদিকে রবি, সাপোর্ট এবং কিছু লার্জ ক্যাপ কাউন্টারে প্রফিট টেকিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা যদি আজকের ভলিউম লিডারবোর্ডের দিকে তাকাই, দেখতে পাচ্ছি এনসিসি ব্যাংক, আইপিডিসি, রবি, বিডিথাই, সাপোর্ট, ন্যাশনাল ফিড, সিমট্যাক্স। তো ভিউয়ার্স, আমরা এগুলো টেকনিক্যাল স্ট্রাকচারগুলো দেখে নেই, স্ট্রেংথ এবং উইকনেসগুলো। এনসিসি ব্যাংক ব্যাংকিং সেক্টরের অন্যতম শক্তিশালী কাউন্টার। 16.30 এবং 17.40 নিয়ে কথা হয়েছে। লেভেলের ভেতরে আমরা দেখেছি যে উঠানামা করতে, এখন কিন্তু সেই লেভেলকে ভেঙে 16তে ক্লোজ করেছে, যেটা হচ্ছে EMA 20-র একটু নিচে ক্লোজ করেছে। এখন নিচে যে লেভেলটা ইম্পর্টেন্ট, সেটা 15.40-এর যে লেভেলটা রয়েছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি 15.40 থেকে 15.50-এর উপরে অবস্থান ধরে রাখতে পারে, রিকভারি স্ট্রাকচার ইনট্যাক্ট রয়েছে বলে আমরা ধরে নিব। এরপরে যে স্টকটি সেটা হচ্ছে আইপিডিসি। আমি অনেক আলোচনা করেছি এবং এখন কিন্তু আমরা দেখেছি 30-এর যে ফিয়ার ফেস করার, সেটা নিয়ে কিন্তু কথা হয়েছিল। আজকে দেখেছি কিন্তু এটা হাই গিয়েছিল, আমরা দেখেছি 30.10, ক্লোজ করেছে 29-এ। তো আমরা যেটা বলছি এখনও ফিয়ার ফেস করছে, আমরা যেটা বলে আসছিলাম, ঠিক আছে। তো এখন 30-এর উপর অবস্থান যদি শক্ত করতে পারে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে 32.5 থেকে 33.5-এর লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। তো দেখা যাক যে এখানে এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছে কি না। এরপরের স্টকটি হচ্ছে রবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 32.5 লেভেলের উপরে আজকে ধরে রেখেছে প্রাইস, 32.90-তে ক্লোজ করেছে। একটা ইম্পর্টেন্ট রিজেকশন লেভেলের কাছাকাছি অবস্থান করছে, যেটা 32.5 থেকে 33.5-এর লেভেল। আজকে ক্লোজ করছে 32.90-তে, যদিও একটা ইম্পর্টেন্ট লেভেলের উপরে অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। 32.50-এর উপরে যদি ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে হয়তো এরপরে 34 থেকে 34.5 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এখন দেখার বিষয় যে ধরে রাখতে পারছে কিনা। এখনও কিন্তু স্ট্রং রয়েছে, স্ট্রাকচার খুবই স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। এরপরের স্টকটি হচ্ছে বিডিথাই। তো বিডিথাই নিয়েও আলোচনা হয়েছে। আমরা যেটা বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট লেভেল এখানে 20.50, একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেলস্টিক ফর্মেশন। আবার এটাও বলেছে এটা কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল না। আজকের কনফার্মেশন ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, 21-20-এ ক্লোজ করেছে। এখন অবশ্যই আমরা বলবো যে 22.5-এর উপর যদি একটা ক্লোজ দিতে পারে, ভলিউম সাপোর্ট থাকে, সেক্ষেত্রে 24-এর কাছাকাছি আমরা কিন্তু একটা লেভেল দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট হতে পারে। এখন পর্যন্ত স্ট্রাকচার কিন্তু অনেকটা স্ট্রং রয়েছে। এরপরের স্টকটি আমরা যদি দেখি ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আজকে কিন্তু আমরা দেখেছি মার্কেট ম্যাপ এবং ভলিউম অ্যাক্টিভিটি দু ক্ষেত্রেই ন্যাশনাল ফিড মিলের উপস্থিতি স্পষ্ট ছিল। জ্ঞানফিনের একটা স্ট্রং লেভেলকে ভেঙে দাঁড়ানোর চেষ্টা আমরা দেখেছি। গত সপ্তাহে লাস্ট ক্যান্ডেলটা কিন্তু স্ট্রংভাবে ওপেন করেছিল 22.90-তে, ক্লোজ করেছে 21-20। আমরা একটা সেখানে ফিয়ার ফেস করতে দেখতে পাচ্ছিলাম, যেহেতু একটা স্ট্রং লেভেল। আমি 21.10 থেকে 21.50-টিকে একটা ক্রিটিক্যাল জোন হিসাবে সেখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে কিন্তু 22-এ ক্লোজ করেছে এবং ভলিউমের যদিও একটা সাপোর্টটা এখন আমরা পরিষ্কার পাচ্ছি না। ক্যান্ডেলটা যদিও এখন একটা ইনডিসিশন টাইপ ক্যান্ডেল। তো আমরা এভাবে বলতে পারি, যদি 22-এর উপর অবস্থান ধরে রাখতে পারে, সেক্ষেত্রে 2660 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। এখনও কিন্তু স্ট্রংলি বুলিশ রয়েছে। এরপর হচ্ছে সিমট্যাক্স। তো সিমট্যাক্সে আমি একটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের কথা বলেছিলাম, আর সেটাকে কিন্তু ভেঙেছে। আমরা দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেমে এবং গ্যাপ দিয়ে ভেঙেছে, একটা ব্রেকওয়ে গ্যাপ আমরা বলবো। সো খুবই স্ট্রং ক্যান্ডেল, ভলিউম কনফার্মেশন রয়েছে অনেকটা। আমি বলবো যে স্ট্রংলি বুলিশ সব দিক থেকে। আমরা যদি EMA 50-20 এটার যদি কম্বিনেশনটা দেখি, আমরা কিন্তু ভালো দেখতে পাচ্ছি এবং জ্ঞানফিনের একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে আমরা র্যালি শুরু হতে দেখতে পাচ্ছি। তো এখন একটা ইম্পর্টেন্ট, আমি এখানে একটা লেভেলের কথা বলেছিলাম যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 2780 থেকে 2870। তো এই জোনের ভেতরে ঢোকার চেষ্টা করছি। সেখানে একদম নিচের লেভেল থেকে একটু ফিয়ার ফেস, আমরা ওই লেভেলের নিচেটাকে রেসপেক্ট করতে দেখতে পাচ্ছি। সো এই জোনটাকে ভেঙে যদি 2870-এর উপর যদি ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে আমাদের জন্য 31 থেকে 32-এর লেভেলটা। তো এখন আমরা যেটা বলবো যে অনেক দিনের একটা কম্প্রেশন লেভেল থেকে ব্রেকআউট হয়েছে ব্রেকআওয়ে গ্যাপের মাধ্যমে। সো স্ট্রংলি বুলিশ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা যদি একটা টার্গেট, সেটা কিন্তু আমাদেরকে প্রায় 32-32.5 লেভেলটাই দেখাচ্ছে। তো এখন দেখার বিষয় যে যেটা বললাম যে 28-28.5-এর লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছি কিনা, এই জোনটাকে ভেঙে দাঁড়াতে পারছি কিনা, কী ধরনের রিয়াকশন এই জোনে আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনের শেষের স্টক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাপোর্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট। আমরা দেখতে পেয়েছি একটা রিজেকশন লেভেল থেকে কিন্তু রিজেকশন ফেস করে একটা শুটিং স্টারের পরে আমরা দুটো বেয়ারিশ ক্যান্ডেল দেখেছি। আমরা যদি প্রাইস ধরে বলি 60-70 থেকে, প্রাইস কিন্তু এখন 54-80, অনেকটা কমেছে। আমরা বেয়ারিশ এবং একটা বেয়ারিশ ডাইভারজেন্সের মতো দেখতে পাচ্ছি। ডাবল টপ ফরমেশন, নেকলাইন ব্রিজ করেছে এমটপ, ঠিক আছে। সেই অনুযায়ী হয়তো এটার 52 থেকে 52.5 লেভেল পর্যন্ত আসতে পারে। একটা স্ট্রং অ্যাসেন্ডিং চ্যানেলের কথা বলে আসছিলাম, সেটার উপরে ভেঙে একটা পুলব্যাক হতে পারে, সেটাও বলেছি। একটা যখন স্ট্রং যে কোনো জোনকে যখন ভাঙবে, পুলব্যাকটা স্বাভাবিক। সো এখান থেকে আবার ঘুরেও দাঁড়াতে পারে। এখানে একটা হয়তো এরকম হতে পারে, একটা আমি যেটা বলছি যে একটা বুলিশ হারামি হয়ে সেখান থেকে ঘুরে যেতে পারে একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে। এটা বলার পেছনের কারণ হচ্ছে ভলিউমটা কিন্তু এখনও বুলিশ সিচুয়েশন আমাদেরকে বলছে। সো দেখা যাক যে এখানে কী হয়।
তো ভিউয়ার্স, আমরা দেখার চেষ্টা করেছি ভলিউম লিডার বোর্ডে থাকা আমাদের কিছু স্টক যেগুলো অনেক দিন থেকে পারফর্ম করে আসছে, হয়তো অনেক স্টক নিয়ে আমি আগেও কথা বলেছি। তো আজকে আমরা কি দেখতে পেলাম? তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ইন্ডেক্স এবং মার্কেট ব্রেথ। আমরা দেখেছি 64টি অ্যাডভান্সার্সে ছিল আর 295টি ডিক্লাইনার্সে ছিল। এটি কিন্তু সাম্প্রতিক সময়ে অন্যতম দুর্বল ব্রেথ রিডিং আমরা যদি বলি। সাধারণত এমন পরিস্থিতি দেখা যায় যখন বাজারে সিলেক্টিভ লিডারশিপ থাকলেও অধিকাংশ শেয়ারে প্রফিট টেকিং শুরু হয়। সো এটা আমরা কিন্তু আলোচনা করেছি। তাই আগামী কয়েকটি সেশনে আমি বিশেষভাবে নজরে রাখবো অ্যাডভান্সার্সের সংখ্যা বাড়ছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। টার্নওভার 1000 কোটির উপর স্থিতিশীল হচ্ছে কিনা, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ও লিডারশিপ যে গ্রুপগুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলো নেতৃত্ব ধরে রাখতে পারছি কিনা, আর ব্রিথ রিকভারি শুরু হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সব মিলিয়ে আজকের বাজারকে আমি একটি সিলেক্টিভ লিডারশিপ মার্কেট হিসেবেই দেখছি। সূচক কিন্তু এখনও রাইজিং স্ট্রাকচারের ভেতরে রয়েছে, যেটা নিয়ে আমরা বলছিলাম, কিন্তু মার্কেট ব্রেথ স্পষ্টভাবে আমরা দুর্বল দেখতে পাচ্ছি। আর ইতিবাচক যে দিকটি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্স্যুরেন্স, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে এখনও রিলেটিভ স্ট্রেংথ ধরে রেখেছে, যেটা আমরা দেখেছি। আর ডিএসিএক্স এখনও DS30কে আউট পারফর্ম করছে। তবে মার্কেট ব্রেথের দুর্বলতা যদি আগামী কয়েকটি সেশনে অব্যাহত থাকে তাহলে কিন্তু 5630 থেকে 5685 যে রেজিস্ট্যান্স জোনের কথা আমরা বলছি, এখানে একটা কনসলিডেশন বা পুলব্যাক দেখা যেতে পারে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ডিএসিএক্স কি 5685-র উপরে ব্রেকআউট দিতে পারবে, নাকি মার্কেট ব্রেথের দুর্বলতা সূচককে আবার 5500 থেকে 5550-এর সাপোর্ট জোনের দিকে টেনে নিয়ে যাবে? তো আগামী কয়েকটি সেশনে আমরা এর উত্তরটি পাবো আশা করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।